আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কয়েকদিন আগে থেকে আমি বলছিলাম, বেশ কয়েকদিন আগে থেকে, আগে থেকেই বলবো না, বেশ কয়েকদিন আগে থেকে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলে একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা সাক্ষী আছেন, বেশ কয়েকটা ভিডিও তাই বলেছি। এবার সেটা হয়তো আমার দাবিটা পূর্ণতা পেতে চলেছে। পূর্ণতা কিরকম? কিরণ রিজিজু, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একটা ছোট্ট একটা কথা বলেছেন, খুব ইঙ্গিতবাহী। সে কথাটা হচ্ছে 9 এবং 10 তারিখ আমাদের এই পশ্চিমবঙ্গের লোকসভায় সমস্ত দলকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানো হয়েছে, তার অর্থ হচ্ছে বড় কিছু একটা ঘোষণা হতে চলেছে। নইলে সমস্ত দলকে ডাকা হতো না। আমায় যেমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলকে ডাকা হয়। এবার সেখানে বিরোধীও থাকে, সেখানে সরকার পক্ষও থাকে, ভোটাভুটি হয়। যদি সবার সহমতের ভিত্তিতে পাশ হয়ে যায় তাহলেও হয়ে যায়। যদি সহমতের ভিত্তিতে পাশ হয়ে যায় তার রাজ্যসভায় যাওয়ার আর কোনো ব্যাপারই নেই। যদি সহমতের ভিত্তিতে না হয় তার রাজ্যসভায় আবার বিল যাবে, সেক্ষেত্রে একটু দেরি হয়। এখন দুটো জিনিসের মধ্যে হয়েছে। কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল তিনি পরিবর্তন হয়েছেন, বিহারের রাজ্যপাল তিনি পরিবর্তন হয়েছেন। বিহারের রাজ্যপাল হয়েছেন একজন প্রাক্তন সেনাপ্রধান, এবং কলকাতার রাজ্যপাল যিনি হয়েছেন তিনি হচ্ছেন আমাদের এনএসএ ডক্টর অজিত দোভালের জুনিয়র, ডান হাত, স্পাই মাস্টার, তিনি হয়েছেন রাজ্যপাল। হঠাৎ এরা দুজন রাজ্যপাল যোগ হলো কেন? এইবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে, এই যে আপনাদের দেশে যে নির্বাচন হলো না, নির্বাচন হওয়ার পর আপনার তো এখন তো শান্তি এখনো বজায় আসেনি। এখন তো নানান রকম সমস্ত মিছিল মিটিং এ সমস্ত হচ্ছে। জামায়াত ইসলামী তারাও তো মিছিল করছে, তারাও বলছে যে ইলেকশন রিগড হয়েছে। আরে ভাই, রিগড ইলেকশন কি করে হবে? তোমাদেরই তো সমস্ত লোকজন তো সমস্ত কি বলে মেশিনারিতে, গভর্নমেন্ট মেশিনারিতে বসেছিল, তাহলে রিগড হওয়ার তো কোনো প্রশ্ন নেই। ফলে আমাদের এখানে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাটা কি? ব্যবস্থা হচ্ছে, এদিকে আপনার দেখুন, পূর্ণিয়া থেকে চিকেন নেকের ওপর থেকে আরম্ভ করে, চিকেন নেকের ওপর থেকে ম্যাপটা কেটে নিয়েছিল, বড় করে না দেখাতে পারলে হতো না। চিকেন নেকের ওপর থেকে এই পূর্ণিয়া হয়ে কলকাতা পর্যন্ত এই যে লম্বা দাগ দেখছেন, এই অঞ্চলটা, এই অঞ্চলটা পুরো ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হবে। ইউনিয়ন টেরিটরি বোঝেন তো? সবটাই হচ্ছে কেন্দ্রের আন্ডারে। যেমন পন্ডিচেরি আছে আমাদের ইউনিয়ন টেরিটরি, ওরকম গোয়া, দমন, দিউ ইউনিয়ন টেরিটরি কেন্দ্রের আন্ডারে। এই অঞ্চলটা ইউনিয়ন টেরিটরি কেন্দ্রের আন্ডারে। কারণ এই যে আপনাদের এই যে সীমানার ওপারে এই যে বাংলাদেশের অঞ্চলে, এই অঞ্চলটা সম্পূর্ণ, এই যে 20-22টা সিট আছে, এই 20-22টা সিট জিতেছে কিন্তু আপনাদের জামায়াত ইসলামী। তাদের এই ভেতরের দিকের অংশের এই 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 অঞ্চলটা, এইখানটায় পুরো লম্বা যে 20টা অংশ রয়েছে, এখানে 20-22টা বোধহয় সিট আছে, সব কটা জামায়াত ইসলামী জিতেছে। ফলে এই অঞ্চলটা খুব একটা স্পর্শকাতর হয়ে আছে। এছাড়া এই যে কিষানগঞ্জ পর্যন্ত, উত্তর দিনাজপুর, এইগুলো তো মুর্শিদাবাদ এই অঞ্চল তো রয়েছেই।
মুসলিম অধ্যুষিত রয়েছেই, পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করার যে পরিবর্তন করার যে প্রচেষ্টা যেটা করা হয়েছিল, সেই প্রচেষ্টায় কুঠারঘাত করার জন্য এখন করা হচ্ছে কি, এটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হচ্ছে। সরাসরি দিল্লির হাতে ব্যাটন থাকবে, মানে দিল্লির পুলিশ, দিল্লির সেনা, তারপর পুলিশ আর থাকবে না বর্ডারে। এবার সরাসরি ওই অঞ্চলটা ইউনিয়ন টেরিটরিতে যেমন সেনাবাহিনী থাকে, ইউনিয়ন টেরিটরিতে সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে থাকবে এবং সেনাবাহিনী 24 ঘন্টা ইউনিয়ন টেরিটরি যেমন পন্ডিচেরি পাহারা দেয়, ওই রকম গোয়া, দমন, দিউ যেরকম পাহারা দেয়, তেমন আমাদের এখানে ওদিকে সীমাঞ্চল বলে একটা অংশ করা হয়েছে। সীমাঞ্চলটা হচ্ছে আপনার বিহার, পূর্ণিয়া ওই অঞ্চল। ওইটাকে বাদ দিয়ে তার এই পাশ থেকে পুরো একদম উত্তর দিনাজপুর, শিলিগুড়ি করিডোর থেকে উত্তর দিনাজপুর হয়ে একদম সোজা এসে একেবারে কলকাতা অবধি যতটা রাস্তা আছে, সীমান্ত আছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে ইউনিয়ন টেরিটরি হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তো ভোট সময় মতো হবে না। ভোট যদি সময় মতো না হয়, তাহলে পরে ভোট যদি পিছোয়, তাহলে পরে তো মার্চে যদি, এপ্রিল মেতে যদি ভোট না হয়, তাহলে পিছিয়ে যায়। তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের ভোট বা অন্যান্য অঞ্চলে যেগুলো ভোট রয়েছে রাজ্যগুলোতে, সেগুলো প্রেসিডেন্ট রুল জারি করা হয়ে যাবে। আর প্রেসিডেন্ট রুল জারি হয়ে গেলে এই কাজটা করতে আরো সুবিধা হবে। তারপরই ভোট হবে। এখানে সম্পূর্ণ অন্য সিস্টেমে তখন ভোট হবে। তখন আর ওই এমপি এমএলএ হ্যান ত্যান ধরে আর কি কার্ড ফার্ড তৈরি করে এপারে এসে বসবাস করার আর কোনো উপায় থাকবে না। আর যারা এখানে এখন ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে যাবেন, যারা এখন ওখানে রয়েছেন অথচ অবৈধ, তাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি ইউনিয়ন টেরিটরি হওয়ার আগেই হয়ে গেলে। ফলে বাংলাদেশি যারা আছে আমাদের ভারতবর্ষে এখনো অনুপ্রবেশ করে এখনো চুপি রয়েছেন ওই বর্ডার অঞ্চল এরিয়াতে, তাদের পক্ষে কিন্তু একটা খুব বড় দুঃসংবাদ আসতে চলেছে 9-10 তারিখের পরে। 9-10 তারিখ এই বৈঠকটা হয়ে যাক, আপনারা সব খবর পেয়ে যাবেন, খবরের কাগজে বেরিয়ে যাবে 9-10 তারিখে বৈঠকটা হচ্ছে। আমি 7 তারিখে খবরটা 3 দিন আগে আপনাদের জানিয়ে দিলাম। এইটা হচ্ছে আসল কথা, যে ইউনিয়ন টেরিটরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোর্টের পাশে একদম এই অঞ্চল দিয়ে শিলিগুড়ি থেকে একেবারে কলকাতার নিচ অব্দি ইউনিয়ন টেরিটরি হচ্ছে। সুতরাং এখন আর আমাদের এই যে ডেমোগ্রাফিক চেঞ্জের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমাদের আর নতুন করে ভয় পাওয়ার কিছু নেই। এই নতুন তথ্যটা আপনারা জানাতে এলাম। সবাই ভালো থাকবেন। ঐতিহাসিক 7 মার্চ 2026 সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে সৃজিত শাহবাগ থানার গেটে একজন তরুণ এবং একজন তরুণী দাঁড়িয়ে প্রতিবাদ হিসাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো বাজাচ্ছিল। আমরা প্রথমে সেই দৃশ্যটা একটু দেখি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, 2 জন শিক্ষার্থী, তারা
একটি মাইক নিয়ে এসে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছে এবং তাদের দৃঢ় প্রত্যয় যে বঙ্গবন্ধুর ভাষণ বাজাবার অপরাধে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ধরে আনা হয়েছে, যতক্ষণ ছেড়ে না দেওয়া হবে ততক্ষণ প্রতিবাদ হিসাবে থানার সামনে তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ বাজাবে। এত প্রতিকূল পরিবেশে, এত মবক্রেসি, এর ভিতরেও এই দৃঢ়তার সঙ্গে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে খোদ থানার সামনে যে ঐতিহাসিক একটি প্রতিবাদ রচনা করেছে আমাদের এই বোন, তা আমাদেরকে গর্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা আরো কয়েকটি ক্লিপ একটু দেখি যে ঐতিহাসিক ৭ মার্চ এটা উদযাপন কি অবৈধ ছিল কিনা। মিস্টার মনির, তিনি রমনা থানার, তিনি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেছেন ওরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়েছিল, এটা তো নিষিদ্ধ, সেজন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে। মিস্টার মনির, ৭ মার্চের ভাষণ কেউ নিষিদ্ধ করেনি, একজনারাই নিষিদ্ধ করেছে, যারা পাকিস্তানি হানাদার বাহিনী তারা নিষিদ্ধ করেছিল মনে মনে, বাইরেও না। আপনি সরকারি একজন কর্মকর্তা হয়ে আপনি বলছেন ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ। আপনার জন্ম হয়েছে কিনা ৭১ আমি জানি না। এই ৭ মার্চ হচ্ছে বাঙালি জাতিসত্তার উন্মেষের শ্রেষ্ঠতম দিন, যেদিন আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু গোটা জাতিকে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে গোটা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। পাকিস্তানিদের বিরুদ্ধে দেশ শাসন করার জন্য, দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়তে বলা সেই ঐতিহাসিক ভাষণ, যেটা ইউনেস্কোর ঐতিহ্যের অংশ হিসাবে সারা দুনিয়ার গুরুত্বপূর্ণ দলিল হিসাবে গৃহীত হয়েছে, সেটাকে আপনি বলছেন নিষিদ্ধ। এটা তো একমাত্র পাকিস্তানি ছাড়া কেউ নিষিদ্ধ বলতে পারে না। এ দুঃসাহস আপনার কোত্থেকে এলো? আমরা দ্বিতীয় কয়েকটি ক্লিপ দেখি। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মুক্তিযোদ্ধা মেজর হাফিজ কি বলছেন? রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন, ইতিহাসটাকে ব্যাপারটা মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু তিনি বলছেন যে বঙ্গবন্ধুই স্বাধীনতার সমস্ত কিছু। আমরা তার কয়েকটি ক্লিপ আরো একটু আমরা দেখি। এই ভাষণ বাঙালি জাতির অস্তিত্বকে তৈরি করেছে। এই সংসদ এটা সাক্ষী থাকুক, বাঙালি জাতির ৩৫০০ বছর বয়সে বাঙালি কখনো, যাকে অখণ্ড স্বাধীনতা বলে, তা কখনো ছিল না। ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে এই ভাষণের পথে বাঙালির আজকের অবস্থা। সো ওয়ার্ল্ড কি বললো সেটা পরের কথা, আমি সেটা সবচেয়ে বড় কথা। এই আমাদের সবার সম্মিলিত অস্তিত্বই এই ভাষণকে মহিমান্বিত করে। বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কথা আমরা শুনলাম। এরপর আমরা আরো কয়েকটি ক্লিপ দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে আসমা আব্দুর রব কি বলেছিলেন। ভৌগোলিক এলাকা ৫৭ বর্গমাইল, জয় বাংলা জাতীয় স্লোগান, পাকিস্তানি সৈন্যরা আমাদের শত্রু, বঙ্গবন্ধু সর্বাধিনায়ক এই রাষ্ট্রে, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত, জয় বাংলা জাতীয় স্লোগান। ৭ই মার্চের প্রসঙ্গ ছিল, আপনি মঞ্চে গেলেন। ৭ই মার্চে আমার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকা। ২৩শে মার্চ ছিল, ৭ই মার্চের পরের কথা বলতে, ২৩শে মার্চ ছিল পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস। সেদিন পাকিস্তান দিবস উদযাপন করত, সেদিন আমরা ঘোষণা করলাম প্রতিরোধ দিবস। মানে পাকিস্তানি পতাকা কোথাও উঠবে না, সর্বত্র বাংলাদেশের পতাকা উঠবে। কারণ তো শেখ মুজিব স্বাধীনতা চাইনি, এই কথা বলা থাকে। আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলে দেন। ৭ই মার্চ আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল, উনি জয় বাংলা বলে শেষ করেছে, এরপরে একটা শব্দ বলে নেই। যারা বলেন যে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলে শেষ করেছে, তাদের জবাবটা সেদিন প্রত্যক্ষভাবে যিনি উপস্থিত ছিলেন সেখানে আসমা আব্দুর রব, তিনি বলেছেন বঙ্গবন্ধুর
7 মার্চের ভাষণকে কেন্দ্র করেই মুক্তিযুদ্ধের সূচনা। মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে জেনারেল জিয়া হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রীর পিতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বামী, তিনি 1973 সনে একটি জাতির জন্ম নামক যে নিবন্ধ লিখেছিলেন, তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল, সেখানে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের কাছে গ্রিন সিগন্যাল হিসাবে বিবেচিত হলো। গ্রিন সিগন্যাল পেলাম আমরা, সেভাবে আমার প্রস্তুতি শুরু করলাম। তিনি তার লেখার ভিতর বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের প্রেক্ষিতেই তারা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, সেটা উল্লেখ করেছেন। 7 মার্চের ভাষণকে যদি বাজাতে দেওয়া না হয়, 7 মার্চের ভাষণ যদি নিষিদ্ধ হয়, 7 মার্চের ভাষণ ছিল তো একটাই, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, দেশকে শৃঙ্খল মুক্ত করব, এই কথাগুলো নিষিদ্ধ তো পাকিস্তানিদের কাছে ছিল। স্বাধীন বাংলাদেশের কারো কাছে তো এটা নিষিদ্ধ হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি ক্ষমতায় আসার পরে মব বন্ধ হয়ে যাবে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। আপনার অস্তিত্বের শিকড় খোঁজেন। এই দেশ স্বাধীন না হলে আপনার বাবা মেজর থেকে মেজর জেনারেল হতেন না, আপনার বাবা সেনা প্রধান হতেন না, আপনার বাবা এদেশের রাষ্ট্রপতি হতে পারতেন না, আপনার মা প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। এই দেশটা স্বাধীন না হলে সেই স্বাধীনতার স্থপতির ঐতিহাসিক ভাষণ, যেটা গোটা জাতির উদ্দেশ্যে দিয়েছেন, যেটা ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে নিবন্ধিত হয়েছে, সেই ভাষণ বাজাতে দিচ্ছেন না আপনি যখন প্রধানমন্ত্রী। তখন আমরা হতবাক হয়ে, বিস্মিত হয়ে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ভাষণ বাজাবার অপরাধে। প্রতিবাদ করতে যারা এসেছে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার ভিতর থেকে বাইরে বের করে এনে নির্মমভাবে তাদেরকে মারধর করা হয়েছে ছাত্র শিবির এবং অন্যান্যরা। জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহলে ওরা যেটা বলে এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ, মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, এই বাংলাদেশটা কি সেখানেই আপনার আমলে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে? প্রধানমন্ত্রী, মবকে কি উৎসাহিত করা হচ্ছে? মবের দ্বারা আক্রান্ত যারা, তারা গ্রেপ্তার হলো, যারা মব করলো তাদেরকে পুলিশ সহায়তা করলো সরে যেতে। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে বিধায় আজকে আপনারা প্রধানমন্ত্রী, মন্ত্রী। এই বাংলাদেশ যিনি স্বাধীন করে দিয়েছেন, তার যে উদাত্ত আহ্বানে গোটা জাতি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে, সেই উদাত্ত আহ্বানকে আপনারা নিষিদ্ধ করতে চান? আপনারা কি একই পথে পা দিচ্ছেন? এই প্রশ্ন তো সঙ্গতভাবেই সামনে আসছে।